নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ট্রান্সলেশনের ডে ওয়ানের টপিক। এখানে আমরা মোট 5টা বাক্য বেছে নিয়েছি এবং তুমি যদি এই বাক্যগুলো পড়ো তাহলে দেখবে প্রায় প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কিছু না কিছু মিল রয়েছে। যেমন প্রথম সেন্টেন্স বলছে, প্রতিশ্রুতির দ্বারা তাহারা ছাত্রদিগের ক্ষোভ প্রশমনের প্রয়াস করিল। 2 নম্বর বাক্য বলছে, আশা নিরাশার মধ্যে দোদুল্যমান ছিল তার মন। 3 নম্বর সেন্টেন্স বলছে, গৃহত্যাগ করিবার মতো সাহস তিনি সঞ্চয় করিতে পারিলেন না। তাহলে এখানে করিল, ছিল, পারিলেন, এই প্রত্যেকটা জিনিসই তোমার অতীতের কথা বলছে। অর্থাৎ এক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে সেন্টেন্সগুলোকে কনভার্ট করতে হবে সিম্পল পাস্ট টেন্সে। এক্ষেত্রে এই দোদুল্যমান ছিল এটাকে তুমি পাস্ট কন্টিনিউয়াসেও ব্যবহার করতে পারো, কারণ দোদুল্যমান ছিল শব্দটার অর্থই হচ্ছে দুলছিল। সুতরাং অতীতের কোনো অ্যাকশন যদি কন্টিনিউয়াস থাকে বা চলছে এরকম বোঝায়, তো সেরকম ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করে থাকি। আদারওয়াইজ তুমি এখানে দোদুল্যমান ছিল সেই স্টেটটা রেফার করার জন্য যদি V2 ফর্ম ব্যবহার করো বা পাস্ট ফর্ম ব্যবহার করো তাহলেও খুব একটা ভুল কিছু হবে না। পরের সেন্টেন্স দেখো, নিঃসঙ্গবাসী হইয়া উঠিলেন অথবা ব্যাম ছিল। এই প্রত্যেকটা সেন্টেন্সই আমাকে বলছে যে এদের মধ্যে একটা সূক্ষ্ম সংযোগ রয়েছে। সেই সংযোগটা কি? প্রত্যেকটা বাক্যকেই প্রায় আমরা সিম্পল পাস্ট টেন্সে কনভার্ট করতে পারি। এবং তোমরা যদি সিম্পল পাস্ট টেন্সের যেটা প্যাটার্ন বা যেটাকে পাস্ট ইনডেফিনিট বলা হয় তার যে ফরম্যাট, সেটা স্বাভাবিকভাবেই সবার প্রথমে আসবে সাবজেক্ট এবং তারপরে আসবে তোমার V2 ফর্ম এবং তারপর তোমার অবজেক্ট থাকলে থাকতেও পারে অথবা আদার্স অ্যাডভার্ব বা অন্য কিছু আসতে পারে, আবার নাও আসতে পারে। এবার হোয়াট ডু আই মিন বাই ইউজিং দ্য ওয়ার্ড V2? V2 বলতে বোঝায় কোনো ভার্বের পাস্ট ফর্ম। দেখবে ছোটবেলায় কনজুগেশন অফ ভার্ব বলে একটা চ্যাপ্টার তোমরা পড়তে, যেমন ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান। তো ওখানে সবার বাম দিকে বা প্রথমে দেয়া থাকতো প্রেজেন্ট ফর্ম, সেটাকেই আমরা বলছি V1। তারপরে দেয়া থাকতো তোমার পাস্ট ফর্ম, এই পাস্ট ফর্মকেই আমরা বলছি V2। আর তারপরে দেয়া থাকতো হচ্ছে V3 ফর্ম, মানে যেটার নাম ছিল পাস্ট পার্টিসিপল। এছাড়াও আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলে V4 একটা করতে পারি এবং এস বা ইএস যুক্ত করে আমরা V5 ব্যবহার করতে পারি। অনেকে সেটা V5 করে, অনেকে ডিরেক্টলি V1 প্লাস এস অবলিক ইএস এটা ব্যবহার করে, মানে গো থেকে গোজ। এইবার বিষয়টা হচ্ছে, আমি যদি এখানে একদম চেষ্টা করলো বা প্রয়াস করলো ইংরেজিটা নিয়ে নিই, তাহলে সবার আগে চেষ্টা করার ইংরেজি কি? ট্রাই। তাহলে এর সেকেন্ড ফর্ম কি হবে? ট্রাইড। এর থার্ড ফর্ম কি হবে? ট্রাইড। আচ্ছা, এটা নিয়ে অনেকের সমস্যা থাকে যে সমস্ত শব্দের, এবং অনেক শব্দই আছে সেই ভার্বগুলো যার V2 এবং V3 ফর্ম সেম, তো তারা ব্যবহার করার সময় বুঝতে পারে না যে তারা V2 ব্যবহার করছে নাকি V3, মানে পাস্ট ব্যবহার করছে নাকি পাস্ট পার্টিসিপল ব্যবহার করছে। অনেক ভার্ব আছে যেগুলোর V2 V3 আলাদা, এমনকি V1ও আলাদা। আবার এমন অনেক ভার্ব রয়েছে যার 3টে ফর্মই সেম রূপগতভাবে, যেমন পুট পুট পুট, কাস্ট কাস্ট কাস্ট, এই জাতীয় ভার্বগুলো। তো মাথায় রাখবে যেসব ক্ষেত্রে V2 আর V3 সেম হবে তাদের অ্যাপ্লিকেশন কিন্তু সেম নয়। যখন তুমি পাস্ট ফর্ম লিখছো কোনো ভার্বের, সেটাকে তুমি লেখো উইদাউট দ্য হেল্প অফ অক্সিলারি ভার্ব। অর্থাৎ এই ট্রাইডের সাথে কোনো সময় তোমার ডিড, ওয়াজ এগুলো ব্যবহৃত হবে না তোমার যখন তুমি অ্যাক্টিভ ভয়েসে লিখছো। প্যাসিভের ক্ষেত্রে আমরা V3 ফর্ম ব্যবহার করি, সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। আরেকটা বিষয়, যখন আমরা V3 ফর্ম ব্যবহার করছি, এই সেম ট্রাইড শব্দটার আগে তোমার একটা হেল্পিং ভার্ব ব্যবহৃত হবে, আইদার হ্যাজ হবে অথবা হ্যাড হবে, এমনকি অ্যামিজারও হতে পারে যদি তুমি সেটা প্যাসিভ ভয়েসে কনভার্ট করো। তাহলে V3 আর V2 যদি রূপগতভাবে একও হয় তাহলে এটা মাথায় রাখবে V2 ফর্ম কোনো সময় তোমার হেল্পিং ভার্ব নেয় না, আর V3 ফর্ম সব সময় হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব ব্যবহার করে। তাহলে আমরা যদি সিম্পল পাস্ট টেন্সে সেন্টেন্সগুলোকে কনভার্ট করি তাহলে কোন ফর্মটা আমার এক্ষেত্রে প্রয়োজনীয় হবে? আমি ট্রাইড লিখব, অর্থাৎ V2 ফর্ম। এখানেও ট্রাইড আছে কিন্তু এই ফর্মটা আমি লিখবো না,
দেখতে একরকম, ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করার মানেই হচ্ছে এর আগে তোমাকে কোনো না কোনো একটা হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। এক্ষেত্রেও একটা এক্সেপশন আছে, যদি এই ভি3 ফর্মটাকে তুমি অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ব্যবহার করো তখন হেল্পিং ভার্বের কোনো দরকার নেই। পাস্ট পার্টিসিপল যেটাকে আমরা বলি, অ্যাকচুয়ালি পার্টিসিপল কি, তোমার কোনো ভার্বকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করার একটা পদ্ধতি। তো সেটাকে দুভাগে ভাগ করা যায়, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, এমনকি পারফেক্ট পার্টিসিপল বলে আরো একটা সেগমেন্ট করা হয়ে থাকে। তো এনিওয়ে, আমরা এবার যদি এই সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করি, এবং আমি প্রত্যেকটা সেন্টেন্সকেই ভি2তে ট্রান্সলেট করছি। এটা 2 নম্বর সেন্টেন্স দোদুল্যমান ছিল, মানে দুল ছিল। তুমি পাস্ট কন্টিনিউয়াসে করে আমাকে সেন্টেন্সটার উত্তর কমেন্ট বক্সে টাইপ করবে। এই সেন্টেন্সটাকে আমি পার্টিকুলারলি সিম্পল পাস্টেই কনভার্ট করছি। এবার দেখো, আমি যদি প্রথম সেন্টেন্সটা ট্রান্সলেট করার চেষ্টা করি তাহলে একটা জিনিস আমার কাছে ক্লিয়ার, যে এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে করিল, মানে প্রয়াস করিল। আরো একটা ভার্ব রয়েছে, সেটা হচ্ছে ক্ষোভ প্রশমন করা। দুটো জিনিস রয়েছে, এক ক্ষোভ প্রশমন করা, আরেকটা প্রয়াস করা, দুখানা ভার্ব। এমনকি তুমি যদি থার্ড সেন্টেন্স দেখো, এখানেও তুমি দুটো ভার্ব পাবে, একটা হচ্ছে সঞ্চয় করা, আরেকটা হচ্ছে না পারা, দুটোই ভার্ব। কিন্তু যখন কোনো সরল বাক্যে বা সিম্পল সেন্টেন্সে তোমার একের বেশি মেইন ভার্ব থাকে, তোমাকে একটা ভার্বকে অন্য কোনো পার্ট অফ স্পিচে কনভার্ট করতে হয়। আইদার তুমি পার্টিসিপলে কনভার্ট করলে, অথবা তুমি জিরান্ডে কনভার্ট করলে, অথবা তুমি ইনফিনিটিভে কনভার্ট করলে। যেটা মূল বক্তব্য, সিম্পল সেন্টেন্স, মানে ইন কেস অফ সিম্পল সেন্টেন্স ইউ ক্যানট ইউজ মোর দ্যান ওয়ান মেইন ভার্ব। ইফ দেয়ার ইজ টু মেইন ভার্বস ইউ হ্যাভ টু সুইচ ওয়ান ইনটু সাম আদার পার্ট অফ স্পিচ। অর্থাৎ এটাকে তুমি যদি সরল ভাষায় বলো, তাহলে সরল বাক্যে দুটো ভার্ব থাকলে একটা ভার্বকে তোমার নন ফাইনাইট ভার্বে কনভার্ট করতে হয়। নন ফাইনাইট ভার্ব কি, এতক্ষণ যেটা বললাম, জিরান্ড, পার্টিসিপল অথবা ইনফিনিটিভ। তো ব্যাপার হচ্ছে, এখানে আমি ফাইনাইট ভার্ব হিসেবে রাখবো প্রয়াস করিল, নন ফাইনাইট হিসেবে আমি ব্যবহার করব ছাত্রদিগের ক্ষোভ প্রশমন। বোঝা গেল? তাহলে এই অংশটাকে আমি নন ফাইনাইটে ব্যবহার করব। এবার তার জন্য ইনফিনিটিভ ব্যবহার করব না জিরান্ড ব্যবহার করব, সেটা পরের কথা। প্রথম কথা, সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বের ফর্ম তোমাকে খুঁজতে হবে, কারণ তোমার সিম্পল পাস্ট টেন্সের যেটা প্যাটার্ন, তোমাকে সাবজেক্টের পর ভি2 ফর্ম ব্যবহার করতে হবে। তো চলো, সবার আগে এই সেন্টেন্সের সাবজেক্ট আর ভি2 এইটুকুনি তো আমরা আগে লিখে নিই। এই সেন্টেন্সের সাবজেক্ট না তো প্রতিশ্রুতি, না তো দ্বারা, বরং তাহারা। তাহারা প্রয়াস করিল বা তাহারা চেষ্টা করিল। তো স্বাভাবিকভাবে তাহারার ইংরাজি আমার নিশ্চয়ই কাউকে বলে দিতে হবে না, দে। তারা চেষ্টা করিল ছাত্রদের ক্ষোভ প্রশমনের। তাহলে এই যে চেষ্টা করিল, এটার জন্য আমরা ট্রাইড লিখতেই পারি, অথবা আরেকটু বেটার শব্দ এক্ষেত্রে লিখতে পারো অ্যাটেম্পটেড। তার মানে আমার সাবজেক্ট আর অ্যাটেম্পটেড 2 নম্বর ফর্ম, ভি2 ফর্ম, সেটা লেখা হয়ে গেল। 3 নম্বর বিষয়, সেন্টেন্সে সাবজেক্ট ভার্বের পর আমার আসবে অবজেক্ট। অবজেক্ট কি? Asking the action verb with what and whom the answer you get is the object of the sentence. Verb কে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কোন ভার্বকে? মূলত অ্যাকশন ভার্বকে। কারণ তুমি যদি নন অ্যাকশন ভার্ব বা লিঙ্কিং ভার্বকে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করো, তাহলে তুমি সাবজেক্ট কমপ্লিমেন্ট পাবে। আমরা অনেকেই ভাবি হি ইজ আ বয়, বয়টা হচ্ছে অবজেক্ট, একেবারেই নয়। ওই বয় শব্দটা সেক্ষেত্রে কিন্তু তোমার সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে, কারণ ওখানে ইজ শব্দটা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে আমরা দেখব এখানের অবজেক্ট কি রয়েছে, হি অ্যাটেম্পটেড হোয়াট বা দে অ্যাটেম্পটেড হোয়াট। তারা কি অ্যাটেম্প্ট করেছে? তারা অ্যাটেম্প্ট করেছে ক্ষোভ প্রশমনের। কি অ্যাটেম্প্ট করেছে? ক্ষোভ প্রশমন। এইবার বিষয় হচ্ছে, যেটা আমি অবজেক্টে চাই, যে জায়গাটা আমি অবজেক্টে চাই, সেইখানে রয়েছে আমার একটা অ্যাকশন। জায়গাটা খুব ভালো করে বোঝো। সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট যাই হোক না কেন, দ্যাট হ্যাজ টু বি আ নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট। কোনো শব্দ সেন্টেন্সের সাবজেক্ট হবে অথবা অবজেক্ট হবে, অথচ সে নাউন প্রোনাউন হবে না, এটা হতে পারে না। তো স্বাভাবিকভাবে এখানে দেখো রয়েছে হচ্ছে তোমার ক্ষোভ প্রশমন। তাহলে অবজেক্টের জায়গায় আমরা পাচ্ছি হচ্ছে ভার্ব। এখানেই শুরু হলো গন্ডগোল,
কারণ কি আমরা বলেছি অবজেক্ট ইকুয়াল টু নাউন। এইবার ক্ষোভ প্রশমনের ইংরাজি যাই হোক না কেন, ক্ষোভ প্রশমনের ইংরাজি অনেক কিছু হতে পারে, যেমন তুমি প্যাসিফাই শব্দটা লিখতে পারো। এই ক্ষোভ প্রশমনের জন্য তুমি প্যাসিফাই শব্দটা ব্যবহার করতে পারো, কাম শব্দটা ব্যবহার করতে পারো, প্যাসিফাই করতে পারো, কাম করতে পারো। ক্ষোভ প্রশমনের জন্য চাইলে তুমি অ্যাপিস বলে একটা শব্দ আছে, APPEASE, অ্যাপিস ব্যবহার করতে পারো, অথবা চাইলে তুমি মলিফাই ব্যবহার করতে পারো, MOLLIFY, মলিফাই। মলিফাই, এই যে প্রত্যেকটা শব্দ আমি লিখলাম, প্যাসিফাই বলো, কাম বলো, অ্যাপিস বলো, মলিফাই বলো, অথবা কনসিলিয়েট শব্দ একটা আছে, CONCILIATE, কনসিলিয়েট। এই কনসিলিয়েট শব্দটার অর্থ হচ্ছে ক্ষোভ প্রশমন। তো ব্যাপার হচ্ছে এই যে প্রত্যেকটা শব্দ তুমি দেখতে পাচ্ছ, অথবা আরো একটা শব্দ বলি অ্যালে, ALLAY, এই অ্যালে শব্দটার মানেও হচ্ছে কারুর রাগ কমানো, কাউকে শান্ত করা। তাহলে কি পাচ্ছ? প্যাসিফাই পাচ্ছ, অ্যাপিস পাচ্ছ, কাম পাচ্ছ, মলিফাই পাচ্ছ, কনসিলিয়েট পাচ্ছ। এর মধ্যে কনসিলিয়েট শব্দটা তোমাদের হয়তো নাও জানা থাকতে পারে। মিটিগেটও ব্যবহার করতে পারো, কিন্তু ক্ষোভ প্রশমনের জন্য সেটা খুব সুইটেবল ওয়ার্ড হবে না। এছাড়া ধরো আরো কিছু শব্দ আছে, যেমন অ্যালিভিয়েট বলে একটা শব্দ আছে, চাইলে অ্যালিভিয়েট শব্দটাও ব্যবহার করতে পারো। তো যাই হোক, সেটা প্রশ্ন নয়। তুমি প্যাসিফাই ব্যবহার করো, অ্যালিভিয়েট ব্যবহার করো, অ্যাপিস ব্যবহার করো, মলিফাই ব্যবহার করো, যাই ব্যবহার করো না কেন, সেটা কিন্তু তোমার ভার্ব। কিন্তু ঘটনাচক্রে সেন্টেন্সে অলরেডি একটা ভার্ব চলে এসেছে, এবং তোমরা জানো ইন কেস অফ সিম্পল সেন্টেন্স ইউ ক্যানট ইউজ মোর দ্যান ওয়ান মেইন ভার্ব। If it is a simple sentence, then there has to be one main verb. বোঝা গেল? তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যাতে এই প্যাসিফাই শব্দটা বা অ্যাপিস শব্দটা অথবা কনসিলিয়েট শব্দটা তোমার নাউনে পরিণত হয়। কেন? কারণ তুমি চাইছো, প্রথমত দুটো কারণ। এক হচ্ছে ভার্ব চলে এসেছে এই সেন্টেন্সের ভার্ব অলরেডি চলে এসেছে, সুতরাং সিম্পল সেন্টেন্সে তুমি সেকেন্ড ভার্ব ব্যবহার করতে পারছো না। দু নম্বর ব্যাপার, সাবজেক্ট ভার্ব হয়ে গেছে এবং ভার্বকে প্রশ্ন করছে হোয়াট দিয়ে, দে অ্যাটেম্পটেড হোয়াট, তার উত্তর হচ্ছে ক্ষোভ প্রশমন। তার মানে এটা তোমার অবজেক্ট। সুতরাং এখানে তোমার যে জায়গাটা, যে ঘরটা ফাঁকা আছে, সেটা হচ্ছে অবজেক্টের ঘর, আর অবজেক্টের ঘর ফাঁকা আছে মানে নাউনের ঘর। কিন্তু অবজেক্টের ঘরে বসানোর জন্য তোমার কাছে যে শব্দটি রয়েছে সেটি আদপে একটি ভার্ব, বা সেটা টেন্ডেন্সি অনুযায়ী একটা ভার্ব। কেন আমি টেন্ডেন্সি অনুযায়ী বলছি? কারণ আনলেস অ্যান্ড আনটিল আ ওয়ার্ড ইজ ইউজড ইন আ সেন্টেন্স ইউ ক্যানট জাস্টিফাই, ইউ ক্যানট সে দ্যাট ইট ইজ নাউন অর প্রোনাউন। ওকে, সো যতক্ষণ না পর্যন্ত একটা শব্দ একটা সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইউ ক্যান নট ফিগার আউট ইটস পার্ট অফ স্পিচ। সুতরাং আমি এই শব্দগুলোকে ভার্ব বলতে পারি না, কিন্তু আমি বলতে পারি এগুলো সাধারণত ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, বা এদের টেন্ডেন্সি হচ্ছে ভার্ব হওয়ার। কিন্তু এই ভার্ব জাতীয় শব্দগুলো বা যার টেন্ডেন্সি ভার্ব হওয়ার, তাকে আমি অবজেক্টের ঘরে বসাতে চাই। তাহলে যদি একে অবজেক্টের ঘরে আমি বসাতে চাই, তাহলে এগুলোকে কিসে কনভার্ট করতে হবে? নাউনে কনভার্ট করতে হবে, কারণ নাউনই কেবলমাত্র অবজেক্টের ঘরে বসতে পারে। নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট। নাউন ইকুইভ্যালেন্টের মধ্যে কে পড়বে? প্রোনাউন পড়বে, আর ধরো তোমার জিরান্ড পড়বে, ইনফিনিটিভ পড়তে পারে। তাহলে এই যে শব্দটা দে অ্যাটেম্পটেড, এটাকে তুমি প্যাসিফাইকে নাউন করার চেষ্টা করছো। তাহলে নাউন করার জন্য দুটো উপায় আছে, এক হচ্ছে জিরান্ড, আরেকটা হচ্ছে তোমার ইনফিনিটিভ। এবার মাথায় রাখবে, কোনো কিছুর পারপাস বোঝানোর জন্য আমরা 2+V0 ব্যবহার করি। পারপাস মানে যে জন্য যে কাজটা হয়েছে। ফর অ্যান এক্সাম্পল, আমি এখানে এসেছি পড়াতে, তাহলে আই কেম হেয়ার টিচ হবে না, কারণ কেম অলরেডি ভার্ব, টিচ আবার একটা ভার্ব, দুটো ব্যবহার করতে পারি না। তাই জন্য আমি ব্যবহার করলাম আই কেম হেয়ার টু টিচ। বোঝা গেল? সুতরাং এই যে টু আর টিচ, এই পুরোটা হয়ে গেল হচ্ছে আমার একটা নাউন ফ্রেজ, অথবা সরি, নাউন ফ্রেজ বলাটা ঠিক না, টু টিচ এই পুরো প্যাটার্নটা হয়ে গেল হচ্ছে আমার ইনফিনিটিভ। সাধারণত ইনফিনিটিভ নাউন ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু কিছু কিছু সেন্টেন্সে যেখানে ওয়াই এর রিপ্লাই দেবে সেখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবেও ব্যবহৃত হতে পারে। যাই হোক, সেটা আমার বিষয় নয়। যেহেতু এখানে সে তার অ্যাটেম্প, তার ট্রাই, যেটাই করুক না কেন, প্রয়াস করার লক্ষ্য বা তার উদ্দেশ্যটা কি, সেটা হচ্ছে ছাত্রদিগের ক্ষোভ প্রশমন। তাহলে এখানে তুমি লেখো হচ্ছে টু প্যাসিফাই, অথবা এখানকার কোনো শব্দ লিখতে পারো, প্যাসিফাই লিখতে পারো, অ্যাপিস লিখতে পারো, কাম লিখতে পারো, অথবা তোমাদের একটা না জানা শব্দ
অথবা একটু কম জানো, অনেকে জানো হয়তো, অনেকে জানো না, এরকম একটা শব্দ ব্যবহার করছি, প্ল্যাকেট। প্ল্যাকেট শব্দের মানেও হচ্ছে কি ক্ষোভ প্রশমন। তুমি যদি এখানে প্যাসিফাই এই জাতীয় শব্দ না লিখে প্ল্যাকেট লেখো, তার অর্থ হচ্ছে ক্ষোভ প্রশমন। এবার একটা জিনিস দেখো, এখানে অনেক স্টুডেন্ট একটা জিনিস ভুল করবে, প্ল্যাকেটের পরে লিখবে দ্য অ্যাঙ্গার, কিন্তু প্ল্যাকেট মানেই হচ্ছে ক্ষোভ প্রশমন, অর্থাৎ প্ল্যাকেট শব্দটার মধ্যেই তোমার ক্ষোভ প্রশমন পুরো বিষয়টা রয়েছে। তোমাকে ক্ষোভ শব্দের আলাদা করে ইংরাজি আর লেখার দরকার নেই, তোমাকে অ্যাঙ্গার অথবা রেজ এগুলো কোনো কিছু লেখার দরকার নেই। আচ্ছা, অনেক সময় ডেসক্রিপটিভ রাইটিং এ এরকম আমাদের লিখতে হয় যে বহুদিনের জমে থাকা ক্ষোভ। কেউ বলতে পারবে এই যে জমে থাকা ক্ষোভ এটার ইংরাজি কি হবে? কমেন্ট বক্সে জানাও। আচ্ছা, জানাতে হবে না, আমি বলে দিচ্ছি, এটার সাথে সাযুজ্যপূর্ণ নয়, আমি প্রসঙ্গক্রমে এলো তাই বলে দিলাম। একটা শব্দ একটু শিখে রাখো, পেন্ট আপ অ্যাঙ্গার। তো চাইলে ডেসক্রিপটিভ রাইটিং এ ব্যবহার করতে পারো যে তাদের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটলো, তার মানে আউটবার্স্ট অফ পেন্ট আপ অ্যাঙ্গার, এই শব্দটা চাইলে ব্যবহার করতে পারো। তো এনিওয়ে, তো বিষয় হচ্ছে আমার কোন অবধি হয়ে গেল? আমার হয়ে গেল হচ্ছে দে অ্যাটেম্পটেড টু প্ল্যাকেট, মানে তাহারা চেষ্টা করিল ক্ষোভ প্রশমনের। আচ্ছা, এবার কাদের ক্ষোভ প্রশমন? স্টুডেন্টদের। দে অ্যাটেম্পটেড টু প্ল্যাকেট কাদেরকে? কাদের ক্ষোভ প্রশমন করছে? স্টুডেন্টদের, দ্য স্টুডেন্টস। আচ্ছা, এখানে পিউপলস লিখতে যেও না, পিইউ সেই শব্দটা লেখার দরকার নেই, স্টুডেন্টসই লেখো। লার্নার্স থার্নার্স সবকিছু সিনোনিম কিন্তু সব জায়গায় খাটবে না, ছাত্রদিগের স্টুডেন্টস। দে অ্যাটেম্পটেড টু প্ল্যাকেট দ্য স্টুডেন্টস, এই প্ল্যাকেট দ্য স্টুডেন্টস মানে এর মধ্যে পুরোটাই ক্ষোভ প্রশমন ছাত্রদের, তিনটেই হয়ে গেল, ক্ষোভটাও এর মধ্যে রয়েছে, তাই আলাদা করে অ্যাঙ্গার রেজ এগুলো দেওয়ার দরকার নেই। তাহলে আমার বাকি থাকলো প্রতিশ্রুতির দ্বারা। তাহলে প্রতিশ্রুতির দ্বারা ইংরেজি কি হবে? লেখা হচ্ছে উইথ প্রমিসেস। ঠিক আছে, চাইলে এখানে প্রমিসের জায়গায় তুমি কমিটমেন্ট লিখতে পারো, কিন্তু কমিটমেন্ট শব্দটা ভাল লাগবে না, অথবা অ্যাসিওরেন্স লিখতে পারো, অ্যাসিওরেন্সে এখানে খাটবে না, বেস্ট শব্দ হচ্ছে তোমার প্রমিস শব্দটাই লেখো, কারণ ওরা প্রতিশ্রুতি দিয়েছে, তার একেবারে ইংরেজি হচ্ছে প্রমিস। চলে আসি 2 নম্বর সেন্টেন্সে। 2 নম্বর সেন্টেন্স কি বলছে? 2 নম্বর সেন্টেন্স বলছে আশা নিরাশার মধ্যে দোদুল্যমান ছিল তার মন। তাহলে এখানে তার মন ছিল দোদুল্যমান, তার মন হচ্ছে সাবজেক্ট, আর দোদুল্যমান ছিল হচ্ছে তোমার ভার্ব। এটাকে আমি ভিডিওতে করছি, তুমি পাস্ট কন্টিনিউয়াসেও কনভার্ট করতে পারো। তার মন দোদুল্যমান ছিল, তাহলে সবার আগে আসবে তার মন, হিজ মাইন্ড অথবা হার মাইন্ড। কিন্তু এখানে দেখো দোদুল্যমান কিন্তু মাইন্ড থাকে না, কোনটা দোদুল্যমান থাকে? মুড। তাহলে এক্ষেত্রে বেটার অপশন হবে হার মুড, মাইন্ড লিখলেও ভুল নয়, হার মুড। এবার ব্যাপার হচ্ছে দোদুল্যমান ছিল, দোদুল্যমান ছিল মানে কি? ফিক্স করতে পারছে না, এটাই যাব না ওটায় যাব, এটাকে বলে দোদুল্যমান। তাহলে দোদুল্যমানের ইংরেজি কি হবে? দোদুল্যমানের জন্য তুমি ব্যবহার করতে পারো ডিথার শব্দটা। ডিথার মানে কি? তুমি ডিসাইড করতে পারছো না, মানে ইউ আর বিং ইনডিসাইসিভ, এটা করব না ওটা করব, আশা নিরাশা, এর মধ্যে একটা পাজল থাকা। ইনফ্যাক্ট দেখবে আমরা মুডের সাথে সুইং শব্দটা ব্যবহার করি, মাইন্ডের সাথে কিন্তু ব্যবহার করি না, মুড সুইং করছে, বোঝা গেল? তো সেক্ষেত্রে তুমি চাইলে ডিথার শব্দটা ব্যবহার করতে পারো, অথবা ওয়েভার, ওয়েভার শব্দটা ব্যবহার করতে পারো। এখানে কি রয়েছে? দোদুল্যমান ছিল, তাহলে ডিথার অথবা ওয়েভার, WAVER। অথবা আরো একটা শব্দ এই দোদুল্যমান ছিল তার জন্য ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে অসিলেট, অসিলেট ব্যবহার করতে পারো, OSCILLATE। তো এই তিনটের মধ্যে যে কোনো একটা শব্দ ব্যবহার করো, তাহলে আমি ব্যবহার করলাম হার মুড, ডিথার্ড, অসিলেটেড, ওয়েভার্ড, এরকম কিছু একটা ব্যবহার করলাম, অথবা আরো একটা শব্দ আছে দোদুল্যমানের জন্য, ভেসিলেট, VACILLATED। তাহলে আমার সবার আগে এলো হচ্ছে সাবজেক্ট, তারপরে এলো হচ্ছে V2, আমার অ্যান্সার হয়ে গেল হার মুড ভ্যাসিলেটেড। এবার বিষয় হচ্ছে কার কার মধ্যে? আশা নিরাশার মধ্যে কজন আছে? দুটো রয়েছে, তাহলে দুজনের মধ্যে এর জন্য আমরা প্রেপোজিশন কি ব্যবহার করব? বিটুইন। তাহলে বিটুইন হোপ
আচ্ছা, এবার দেখো নিরাশার ইংরাজি কি করবে? ডিসঅ্যাপয়েন্টমেন্ট করবে না, ডিসপেয়ার। তাহলে দেখো এটা একটা ফ্রেজ, হোপ অ্যান্ড ডিসপেয়ার, মানে আশা নিরাশা। ডিসঅ্যাপয়েন্টমেন্ট এখানে ভালো লাগবে না। তাহলে হার মুড ভ্যাসিলেটেড বিটুইন হোপ অ্যান্ড ডিসপেয়ার হয়ে গেল আমার 2 নম্বর সেন্টেন্স। প্যাটার্ন কি? এটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, আমি এটা V2 তে কনভার্ট করলাম। ভ্যাসিলেট বলতে বোঝায় সুইং করা, এটা আর এটার মধ্যে। চাইলে তুমি ডিথার, অসিলেট, ওয়েভার এই শব্দগুলো ব্যবহার করতে পারো। যেহেতু হোপ আর ডিসপেয়ার এটা দুটো শব্দ, দুটো প্যাটার্ন, তাই দুটোর মধ্যে আমরা যে প্রেপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে বিটুইন। চলে আসি 3 নম্বর সেন্টেন্সে। 3 নম্বর সেন্টেন্স কি বলছে? গৃহত্যাগ করিবার মতো সাহস তিনি সঞ্চয় করিতে পারিলেন না। গৃহত্যাগ করিবার মতো সাহস তিনি সঞ্চয় করিতে পারিলেন না। আচ্ছা, এটা দেখো পাস্ট টেন্সেই করব, কিন্তু এই যে পারা না পারা, এটা একটা মুড, এর জন্য আমাকে মোডাল অক্সিলারি ব্যবহার করতে হবে। তাহলে পারার ইংরেজি কি? ক্যান। কিন্তু এখানে আমাকে যেহেতু সিম্পল পাস্ট ব্যবহার করছি, ক্যানেরও পাস্ট ফর্ম আছে, সেটা হচ্ছে কুড। তাহলে সবার প্রথম আমাকে কি ব্যবহার করতে হবে? তিনি পারিলেন না, এইটুকুনির ইংরাজি। তারপরে হচ্ছে সঞ্চয় করিতে, এটার ইংরাজি। তাহলে ইংরাজি কি হবে? হি কুড নট। এবার যেহেতু তুমি অলরেডি ক্যান, কুড, শ্যাল, শুড এগুলো ব্যবহার করে ফেলেছো, এরপরে যে ভার্বটাকে তুমি ব্যবহার করবে তাকে বেসিক ফর্মে লিখবে বা প্রেজেন্ট ফর্মে লিখবে। প্রেজেন্ট ফর্ম বলার থেকেও ভালো বেসিক ফর্মে লিখবে, কারণ কুড শব্দটাই বুঝিয়ে দিচ্ছে তার সঞ্চয় করতে পারলেন না। তাহলে পারলেন না, না এর জন্য নট, পারলেনের জন্য ক্যানের পাস্ট ফর্ম কুড, সাবজেক্ট হচ্ছে হি। তাহলে হি কুড নট। এইবার এখানে আমার কিন্তু কোনো টু টু আসবে না, কারণ এটা হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বের পর আমার মেইন ভার্ব দরকার। আগের ক্ষেত্রে কেন টু এসেছিল? কারণ আগে অলরেডি মেইন ভার্ব চলে এসেছিল, তাই আমি আরেকটা ভার্ব রাখতে পাচ্ছি না। তাহলে হি কুড নট এর পর আমাকে ব্যবহার করতে হবে সাহস সঞ্চয় করা। তাহলে সাহস সঞ্চয় করার জন্য ডেফিনেটলি গ্যাদার শব্দটা লিখতে পারো, কিন্তু গ্যাদার খুব একটা ভালো দেখাবে না। তার পরিবর্তে তুমি যদি চাও অ্যাকুমুলেট শব্দটা ব্যবহার করতে পারো। ACCUMULATE, অ্যাকুমুলেট শব্দটা এখানে প্রযোজ্য হবে। অর্থাৎ অ্যাকুমুলেট মানে কি? কোনো কিছু সঞ্চয় করা। অ্যাকুমুলেটও খুব ভালো হবে না, চাইলে আরো একটা ভালো শব্দ বা ফ্রেজ সাহস সঞ্চয় করা, এটার একটা ইডিয়ামেটিক এক্সপ্রেশন আছে। সেটা কি? সেটা হচ্ছে প্লাক আপ। PLUCK, প্লাক আপ দ্য কারেজ। এই প্লাক আপ, প্লাক মানে কি? কোনো কিছু তোলা, যেমন তুমি একটা ফুল তুলছো, এমনকি এই যে ভুরু প্লাক করছো সেই প্লাক। কিন্তু যখন প্লাক আপ দ্য কারেজ বলছো, এটা একটা ইডিয়ামেটিক এক্সপ্রেশন। এর মানে হচ্ছে কোনো কিছুর জন্য সাহস সঞ্চিত করা বা সাহস অর্জন করা। অথবা তোমরা যদি ইডিয়াম পড়ো, আরো একটা ইডিয়াম এক্ষেত্রে পাবে, স্ট্রেইন এভরি নার্ভ। স্ট্রেইন এভরি নার্ভ, সেটাও কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। অ্যাকচুয়ালি স্ট্রেইন এভরি নার্ভ মানে হচ্ছে তোমার আলটিমেট চেষ্টা করা, মানে যত দূর পর্যন্ত যাওয়া যায় সেই আটমোস্ট এফোর্ট দেয়া, সেটাকে আমরা বলতে পারি স্ট্রেইন এভরি নার্ভ। তো সেটাও কিন্তু এক্ষেত্রে চলে আসবে, কারণ দেখো আমরা তো আর হুবহু ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করি না, সরি ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন করি না। সুতরাং আমাকে আইদার স্ট্রেইন এভরি নার্ভ ব্যবহার করলেও সেন্সটা কিন্তু জাস্টিফাইড হবে। কিন্তু তার থেকেও ভালো শব্দ কি হবে? প্লাক আপ দ্য কারেজ। তাহলে কি লিখবো? প্লাক। আচ্ছা, কোনো পাস্ট ফর্ম ব্যবহার হবে না, অলরেডি মোডাল ভার্ব ব্যবহার হয়ে গেছে, তাই আমার আর পাস্ট ফর্ম ব্যবহার করার দরকার নেই। তাহলে প্লাক আপ দ্য কারেজ। এবার কি, কিসের জন্য, কোন পারপাসে প্লাক আপ করবে কারেজ? তার উত্তর হচ্ছে গৃহত্যাগ। এবার দেখো গৃহত্যাগ কি? তার গৃহত্যাগ করাটা সাহস সঞ্চয় করার পারপাস। সে সাহস সঞ্চয় করছে কিসের জন্য? গৃহত্যাগ করার জন্য। সুতরাং যেহেতু এখানে পারপাস বোঝাচ্ছে, তাই আমি 2+V0 ব্যবহার করব। তাহলে টু কি আছে? গৃহত্যাগ করা। তাহলে গৃহত্যাগ করার ইংরেজি কি? টু লিভ হোম।
আচ্ছা, এখানে লিভের পর কোনো রকম প্রেপোজিশন বসবে না, লিভ হোম ডিরেক্টলি বসে যাবে। চলে আসি পরের কোশ্চেনে। পুত্রের মৃত্যুর পর তিনি কার্যত নিঃসঙ্গভাষী হইয়া উঠিলেন। তাহলে সবার প্রথম প্রশ্ন হচ্ছে তিনি হইয়া উঠিলেন, সাবজেক্ট হচ্ছে তিনি, আর V2 যেহেতু সিম্পল পাস্ট ব্যবহার হবে সেটা হচ্ছে হইয়া উঠিলেন। তাহলে এটার জন্য আমরা ইংরেজি কি করব? এটার জন্য আমরা ইংরেজি ব্যবহার করব হি বিকেম। তাহলে তিনি হইয়া উঠিলেন, এই ইংরেজিটা হয়ে উঠল হি বিকেম। আচ্ছা, বিকেম না, হইয়া উঠিলেনের জন্য আরো একটা ইংরেজি ব্যবহার করতে পারো, টার্নড ইনটু, TURNED, টার্নড ইনটু। কিসে পরিণত হলেন? আচ্ছা, অ্যালোন, লোনলি এই শব্দগুলো তো ব্যবহার করতে পারো, লোনলিটা মূলত ফিলিংসের জন্য ব্যবহার করি। এক্ষেত্রে নিঃসঙ্গবাসী, নিঃসঙ্গবাসী মানে কি, যে লোকজনের সাথে মেলামেশা করছে না এবং একটা যোজন দূরত্বে নিজেকে সরিয়ে রেখেছে, তার বাড়িতে কেউ আসছে না, সে কারুর সাথে মিশছে না, এইরকম একটা স্টেট, এইটাকে আমরা বলবো হচ্ছে নিঃসঙ্গবাসী। অ্যালোন শব্দটার মানে কি, তাকে সবাই ছেড়ে দিয়েছে, বাট নিঃসঙ্গবাসী শব্দটার মধ্যে একটা আলাদা ভাব রয়েছে, যে সেও সবাইকে ছেড়েছে, তাকেও সবাই ছেড়েছে, মানে সে একটু একাকী জীবন যাপন করছে। মুডটা বোঝো, তার ছেলে মারা গেছে, তার তো আর আমাদের দৈনন্দিন যে জীবন যাপন, যে হাসি খেলা কান্না দুঃখ সবকিছু, যার মধ্যে পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে, তার সাথে সে মানাতে পারবে না, তার জগৎটা আলাদা হয়ে গেছে। তাহলে সবার প্রথম যেটা আমাকে করতে হবে, যে পুত্রের মৃত্যুর পর তিনি কার্যত নিঃসঙ্গবাসী হইয়া উঠিলেন। তাহলে নিঃসঙ্গবাসীর ইংরেজি আমরা ব্যবহার করতে পারি কি? নিঃসঙ্গবাসীর জন্য মানে একদম সাধু, মঙ্ক হয়ে গেছে, কিন্তু মঙ্ক শব্দটা মূলত রিলিজিয়াস অ্যাসপেক্টে ব্যবহৃত হয়, অথবা হারমিট বলে একটা শব্দ আছে, বাট স্টিল হারমিট শব্দটাকেও ব্যবহার করো না, কারণ হারমিট শব্দটাও তোমার রিলিজিয়াস অ্যাসপেক্টেই ব্যবহৃত হয়। তার পরিবর্তে চাইলে তুমি রেক্লিউজ বলে একটা শব্দ আছে, সেই শব্দটা ব্যবহার করতে পারো। কি হয়ে যাচ্ছে, যে সে তোমার একটা কার্যত নিঃসঙ্গবাসী হয়ে উঠছে, তাহলে ইনটু আ রেক্লিউজ ব্যবহার করতে পারো। কিন্তু এই কার্যতর ইংরেজি কি হবে? অ্যাবসলিউট এরকম কিছু ব্যবহার করবে নাকি? আরেকটা শব্দ আছে ভার্চুয়াল। ভার্চুয়াল মানে কি? কার্যত। এমনিতে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড আছে, এটার মানে সেটা নয়, সম্পূর্ণ অর্থে ভার্চুয়াল শব্দটাকে আমরা ব্যবহার করতে পারি। এইখানে যেহেতু তোমার ভার্চুয়াল শব্দটা রয়েছে, তুমি চাইলে ব্যবহার করতে পারো যে ভার্চুয়াল ইনটু আ ভার্চুয়াল রেক্লিউস। তাহলে কি হলো ইংরেজি? হি টার্নড ইনটু আ ভার্চুয়াল রেক্লিউস। কিসের পরে? এবার হচ্ছে তোমাকে প্রেপোজিশন ব্যবহার করতে হবে। কিসের পর? মৃত্যুর, পুত্রের। প্রেপোজিশনের পর প্যাটার্নটা ঘুরে যায়, আফটার ডেথ সন, আফটার দ্য ডেথ অফ হিজ সন, এইভাবে ব্যবহার করতে হবে। তো আফটার দ্য ডেথের পরিবর্তে চাইলে ডিমাইস শব্দটা লিখতে পারো, সন। তাহলে আমার ইংরেজি কি হলো? হি টার্নড ইনটু, অথবা হি বিকেম, চাইলে বিকেমও লিখতে পারো, আ ভার্চুয়াল রেক্লিউস আফটার দ্য ডিমাইস অফ হিজ সন। চাইলে এই সাবঅর্ডিনেট পার্টটাকেও, সরি সাবঅর্ডিনেট নয়, হ্যাঁ সাবঅর্ডিনেটও বলতে পারো, এই পার্টটাকে চাইলে তুমি প্রথমেও সেন্টেন্সের ব্যবহার করতে পারো, অর্থাৎ আফটার দ্য ডিমাইস অফ হিজ সন হি টার্নড ইনটু আ ভার্চুয়াল রেক্লিউস। যদি এই পার্টটাকে প্রথমে দাও, ডেফিনেটলি একটা কমা ব্যবহার করবে, আর যদি তুমি হি টার্নড ইনটু আ ভার্চুয়াল রিক্লিউসের পরে প্রেপোজিশনটাকে ব্যবহার করো, তাহলে কমা দেওয়ার কোনো দরকার নেই। চলে আসি আজকের লাস্ট কোশ্চেনে। কি বলা হচ্ছে দেখো, নির্ঘাত তার ঘুমের ব্যামো ছিল। এবার যেহেতু ছিল, এটাকে আমার করতে হবে পাস্ট টেন্সে। এবার এই যে কোনো কিছু থাকা, এটার ইংরেজি কি? যেমন ধরো আমার একটা কুকুর আছে, তখন আমরা কি বলবো? আই হ্যাভ আ ডগ। তাহলে আমার ঘুমের ব্যামো আছে, এটার ইংরেজি হবে আই হ্যাভ ঘুমের ব্যামো, যদি আমরা খুব সহজে বলতে চাই। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে যেহেতু ছিল রয়েছে, তাই হ্যাবেরও আমার পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। এবং হ্যাবের পাস্ট ফর্ম কি? হ্যাবের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। আবারও বলছি, আমাদের অনেকেরই মনে হয়
যে হ্যাড শব্দটা থাকার অর্থই হচ্ছে সেটা পারফেক্ট টেন্স। মাথায় রাখবে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাড প্লাস V3, অর্থাৎ একটা হেল্পিং ভার্ব হ্যাড হবে এবং তারপরে অন্য যে কোনো একটা মেইন ভার্ব তার থার্ড ফর্মে থাকবে এবং তার সাথে সাধারণত অন্য আরেকটা ক্লজ থাকে যেটাকে আমরা সিম্পল পাস্ট টেন্সে কনভার্ট করে থাকি। যেমন ধরো শুধুমাত্র হ্যাড থাকলে এটাকে আমি পাস্ট পারফেক্ট বলতে পারবো না। যদি লেখা থাকে হ্যাড গান, তাহলে আমি এটাকে বলতে পারবো পাস্ট পারফেক্ট, কারণ এটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে আমি গো কে রেখেছি, তার V3 ফর্মকে ব্যবহার করেছি। একই রকম ধরো এখানে গো এর পরিবর্তে আমি মেইন ভার্ব হিসেবে নিতে চাইছি ডু ভার্বকে, তাহলে হ্যাডের পর সেক্ষেত্রে কি হবে, ডান হবে। আচ্ছা একটা জিনিস ভেবে দেখো, যদি আমরা মেইন ভার্ব হিসেবে গো বা ডু এইটাকে না রেখে সরাসরি হ্যাভ ভার্বকেই রাখতে চাই, অর্থাৎ আমি যদি এখানে হ্যাভ ভার্বটাকে রাখতে চাই তাহলে হ্যাভ ভার্বের থার্ড ফর্ম কি, হ্যাড হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু যেমন হ্যাড গান হলো, হ্যাড ডান হলো, সেরকমই হ্যাড হ্যাড হচ্ছে। এই দুটো হ্যাডের মধ্যে পার্থক্য কি, প্রথম যে হ্যাডটা রয়েছে এটা তোমার হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে বা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, আর আমি যে কোনো একটা মেইন ভার্বের থার্ড ফর্ম নিতে পারি, গো ভার্বেরও থার্ড ফর্ম নিতে পারি, ডু ভার্বেরও থার্ড ফর্ম নিতে পারি, আবার হ্যাভ ভার্বেরও থার্ড ফর্ম নিতে পারি যেটা হ্যাড। সুতরাং এই দুটোকে কার্যত একরকম দেখতে হলেও হ্যাড হ্যাড কিন্তু এক নয়, দুটো হ্যাড আলাদা। প্রথম যে হ্যাডটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে তোমার হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, আর দ্বিতীয় যে হ্যাডটা আমরা ব্যবহার করছি V3 হিসেবে সেটা হচ্ছে তোমার মেইন ভার্ব, তার থার্ড ফর্ম। সুতরাং যদি আমি আই হ্যাড বলি এবং তারপরে কোনো ভার্ব না দিই তাহলে এই হ্যাডকেই আমার মেইন ভার্ব ধরতে হবে, এবং যদি এটা মেইন ভার্ব ধরি তাহলে এটাকে আমার V2 ফর্ম ধরতে হবে। কেন সেটা একটু বোঝার চেষ্টা করো, কারণ হ্যাভ ভার্বের তিনটে ফর্ম রয়েছে। আমরা প্রেজেন্টে ধরো হ্যাভ বা হ্যাজ লিখলাম, এর পাস্টে লিখবো হচ্ছে হ্যাড, আর পাস্ট পার্টিসিপল তাতেও লিখবো হ্যাড, অর্থাৎ V1 V2 V3। এবার সমস্যা হচ্ছে যখন আমি লিখলাম আই হ্যাড আ ডগ, আমার একটা কুকুর ছিল, এবার মনে হতে পারে যে স্যার এখানে আমি কোন হ্যাডটা লিখেছি, আমি ক্লাসের প্রথমেই এটা আলোচনা করে দিয়েছিলাম যে V3 যদি ব্যবহার করো তাহলে তার আগে আরেকটা হেল্পিং ভার্ব থাকবে। তো তুমি যদি এটাকে হেল্পিং ভার্ব ধরো তাহলে মেইন ভার্ব কোথায়, আর যদি তুমি এটাকে মেইন ভার্ব ধরো অর্থাৎ V3 ধরো তাহলে আমরা বলেছি মানে ভার্বের থার্ড ফর্ম ক্যানট বি ইউজড উইদাউট দ্য হেল্প অফ অ্যান অক্সিলারি ভার্ব। সুতরাং এই হ্যাডকে তোমার V2 ধরা ছাড়া উপায় নেই। যেমন এখানে যদি আমরা গোয়ের পরিবর্তে যেমন ওয়েন্ট লিখতাম V2 ফর্ম, সেরকমই এখানে হ্যাভ বা হ্যাজের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম আমরা হ্যাড লিখেছি। তাহলে আমাদের ট্রান্সলেশন হয়ে গেল না, হলো না, কারণ এখানে কুকুরের প্রসঙ্গ নেই, প্রসঙ্গ আছে ঘুমের ব্যামো। এইবার এইটা একটু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, ঘুমের ব্যামো বলতে কি বোঝায়? ঘুমের ব্যামো বলতে দুটো জিনিস বোঝাতে পারে, এক হচ্ছে ঘুম না হওয়া, আরেকটা হচ্ছে সারাক্ষণ সে ঘুমোচ্ছে, মানে কুম্ভকর্ণ টাইপ। এইবার ঘুম না হওয়া এটাও ঘুমের ব্যামো, তার জন্য খুব পরিচিত একটা শব্দ, সেটা প্রায় প্রত্যেকেই জানো, ইনসমনিয়া। ঠিক আছে, সে হচ্ছে ইনসমনিয়াক। তো ইনসমনিয়া শব্দটা তো আমরা ব্যবহার করতেই পারি, কিন্তু আমি যদি ঘুম না হওয়া বা অনিদ্রা না বুঝিয়ে আমি ঘুমের ব্যামো মিন করতে চাই যে সারাক্ষণ সে ঘুমোচ্ছে, তখন তার ইংরাজি কি হবে? তখন তার ইংরাজি হবে ক্লিনোমেনিয়া, CLINOMANIA, ক্লিনোমেনিয়া। তাহলে কি হলো? তাহার ইংরাজি হি, ছিল ইংরাজি হ্যাড, তার কি ছিল? ঘুমের ব্যামো, তার ইংরাজি আমরা ব্যবহার করলাম ক্লিনোম্যানিয়া। শুধু একটা শব্দ বাদ গেছে, নির্ঘাত। তাহলে নির্ঘাতের ইংরাজি আমরা কি করব? ডেফিনেটলি। এবার এই ডেফিনেটলি শব্দটাকে আমরা কোথায় ব্যবহার করব? হি হ্যাড ডেফিনেটলি ক্লিনোম্যানিয়া,
হবে না। কেন? কারণ দেখো, তুমি যদি পার্ট অফ স্পিচের দিক থেকে বিচার করো তাহলে দেখবে ডেফিনেটলি হচ্ছে অ্যাডভার্ব। কেন? তার কারণ এর যে অ্যাডজেক্টিভ ফর্ম সেটা হচ্ছে ডেফিনিট, আর অ্যাডভার্বিয়াল ফর্ম আমরা ডেফিনেটলি লিখি। ক্লিনোম্যানিয়া ইজ আ নাউন। যদি তুমি কি ধরনের নাউন জিজ্ঞেস করো তাহলে এর উত্তর হচ্ছে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সুতরাং আমি একটা অ্যাডভার্বকে কখনোই একটা নাউনের আগে ব্যবহার করতে পারবো না, তাহলে তো অ্যাডভার্ব নাউনকে কোয়ালিফাই করা শুরু করে দেবে। মাথায় রাখবে, ইংরেজিতে নাউন বা প্রোনাউনের দায়িত্ব নিয়ে রেখেছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন প্রোনাউনের দোষগুণ সবকিছু বোঝানোর দায়িত্ব অ্যাডজেক্টিভ। এই নাউন প্রোনাউন বাদ দিয়ে বাকি যারা রয়েছে সবার দায়িত্ব নিয়ে রেখেছে অ্যাডভার্ব। আমরা মূলত বলি একটা অ্যাডভার্ব সেন্টেন্সে একটা ভার্বকে কোয়ালিফাই করে, টু সাম এক্সটেন্ট একটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, অথবা অন্য কোনো একটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করে। কিন্তু জেনে রাখো, অন্য অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা ভার্ব এই তিনটেকে কোয়ালিফাই করা ছাড়াও আমাদের অ্যাডভার্ব প্রেপোজিশন এবং কনজাংশনকেও কোয়ালিফাই করে দেয়, মানে বুঝিয়ে দেয়। শুধু তাই নয়, সেন্টেন্সের শুরুতে বসে অনেক সময় তোমার অ্যাডভার্ব গোটা সেন্টেন্সকে কোয়ালিফাই করে দেয়। সেই জাতীয় অ্যাডভার্বকে আমরা বলি সেন্টেন্স অ্যাডভার্ব। ফর অ্যান এক্সাম্পল, ধরো আমি বললাম কোথাও একটা অগ্নিকাণ্ড ঘটেছে, একটা আগুন লেগেছে কোনো জায়গায়। আমি বললাম ফরচুনেটলি আই ওয়াজ নট দেয়ার, আমি সেখানে ছিলাম না। তাহলে এই যে ফরচুনেটলি শব্দটা কাকে কোয়ালিফাই করছে? আইকে, ওয়াজকে, নটকে, নাকি দেয়ারকে, নাকি গোটাটাকেই, যে আই ওয়াজ নট দেয়ার এই ব্যাপারটা হচ্ছে ফরচুনেটলি ঘটেছে। সুতরাং এই ফরচুনেটলি শব্দটা গোটাটাকে কোয়ালিফাই করেছে এবং সেন্টেন্সের শুরুতে সাধারণত আমরা সেন্টেন্স অ্যাডভার্বকে ব্যবহার করি। এইবার প্রসঙ্গক্রমে যেহেতু এটা অ্যাডভার্ব, সে নাউনকে কোয়ালিফাই করতে পারবে না, সুতরাং এক্ষেত্রে তোমার ডেফিনেটলির পজিশন হবে তোমার এই হ্যাডের আগে। তাহলে তোমার অ্যান্সার কি হবে? তোমার উত্তর হবে হি ডেফিনেটলি হ্যাড ক্লিনোম্যানিয়া। চাইলে ইনসমনিয়াও লিখতে পারো, মানেটা অন্য হয়ে যাবে। এবার ঘুমের ব্যামোকে তুমি পজিটিভ সেন্সে নেবে নাকি নেগেটিভ সেন্সে নেবে সেটা সম্পূর্ণ তোমার উপর। ইনসমনিয়াটা ভুল নয়, কিন্তু সেটা ঘুম না হওয়া, আর এটা হচ্ছে ঘুম হওয়া, দুটোই ব্যামো। বোঝা গেল? তো আশা করি প্রত্যেকটার কনসেপ্ট আমি ছোট করে বা একটু বিস্তারিত যেখানে যেমনটা দরকার বোঝানোর চেষ্টা করেছি। কারোর যদি এইখানের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাতে পারো। ক্লাস কেমন লাগলো ডেফিনেটলি জানাবে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সঙ্গে থেকো। ধন্যবাদ।